আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশ কেমন আছে? আমাদের সাথে আলোচনায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, আপনাদের সবার পরিচিত তৌফিক মারুফ জার্নালের তৌফিক মারুফ ভাই। মারুফ ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। জি, ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর আব্দুল আওয়াল, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক উপাচার্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। আওয়াল ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ। আমি ছোট বয়সে ছোট জনকে দিয়ে শুরু করব, সেটা হচ্ছে তৌফিক মারুফ ভাই, কারণ উনি সবসময় আসলে বন্ধুরা আমরা জানি যে উনি কথা বলান মানুষকে দিয়ে। আজকে আমরা চাইছি উনি কথা বলবেন আমাদের সাথে, অবশ্য আগেও বলেছেন, উনি বলেনও ভালো। তো মারুফ ভাই, আমি জাস্ট প্রথমে যে কথাটা দিয়ে শুরু করতে চাই আলোচনাটা আমাদের, সেটা হচ্ছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন। তিনি দীর্ঘ প্রবাস জীবনের পরে 1981 সালের 17ই মে বাংলাদেশে ফিরে গেছিলেন, এবং সেই স্বদেশ প্রত্যাবর্তনটা ছিল একটা মানে ভীষণ মানুষের যে জনসমাগম, এবং ভীষণভাবে ওনাকে স্বাগত জানিয়েছিল বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের সহ সকল প্রগতিশীল রাজনৈতিক লেখক, চিন্তাবিদ সবাই মিলে ওনাকে স্বাগত জানিয়েছিল। এবং তারপরে ওনার দীর্ঘ একটা পরিক্রমা ছিল, ওনার রাজনৈতিক কর্মকাণ্ড, যেটা আমরা দেখলাম যে ওনার একটা দীর্ঘ সময় সেখানে সাফল্য, ব্যর্থতা, ক্ষমতায় থাকা, বিরোধী দলে থাকা, সবকিছু মিলে একটা মানে ভীষণ গৌরবোজ্জ্বল একটা সময় আমরা দেখলাম। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখবেন, বলতে চান? জি, ধন্যবাদ। 1975-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে যে একটি ভিন্ন ধরনের, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের মাত্র 4 সাড়ে 4 বছরের মাথায় যখন 75-এর 15ই আগস্ট এই নারকীয় হত্যাযজ্ঞটি চালানো হলো, সেটার মধ্যে দিয়ে বাংলাদেশে নতুন ধরনের যে একটি পরিস্থিতির আবির্ভাব ঘটেছিল, সেটি দীর্ঘ 6 বছর ছিল। 75 থেকে 76 পর্যন্ত, কিংবা 75-এর 15ই আগস্টের পর থেকে পরবর্তী কয়েকদিন যে পরিস্থিতি, শুধু হত্যা আর হত্যা, সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি কু, একের পর এক এরকম নারকীয় তাণ্ডব লীলা, হত্যাযজ্ঞ বাংলাদেশই না, অন্য কোথাও আর আসলে দেখা যায়নি খুব একটা। এরপরে 81 পর্যন্ত যখন জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পরে, তখন আর প্রতিদিনই বিভিন্ন অজুহাতে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল, এবং সেই হত্যাযজ্ঞ সেনাবাহিনীর বাইরে পর্যন্ত আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে জুলুম, নিপীড়ন, নির্যাতন, কারাবন্দী, এগুলো প্রতিদিনকার নিত্যদিনকার ঘটনা ছিল। সেই প্রবাহের মধ্য দিয়েই 6 বছরের মাথায় 1981-র 17ই মে শেখ হাসিনা, যিনি বঙ্গবন্ধুর কন্যা, যিনি জাতির জনকের কন্যা, এবং যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, তার কন্যা, তিনি রাজনীতিবিদ হিসেবে আবির্ভূত হলেন। কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু তিনি ছিলেন বঙ্গবন্ধুর কন্যা হিসেবেই, তার পরিবারের সদস্য। একটু আমাদের ভাবনার একটা বিষয় আছে যে 81-তে যেদিন শেখ হাসিনা দেশে আসলেন, সেদিন কিন্তু আগের শেখ হাসিনা নন, অর্থাৎ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নন শুধুমাত্র। তিনি তখন নতুন তার পরিচয়ের একটি ধারাকে অনুষঙ্গ করে তিনি বাংলার মাটিতে পা দিয়েছিলেন। এবং খুবই দুর্ভাগ্যজনক যে তিনি যখন দেশে আসলেন, দেশে আসার পরে তখনকার মানিক মিয়া অভিনীত, অর্থাৎ সংসদের সামনে যে সমাবেশ হলো, তারপরে তিনি যখন 32 নম্বরে গেলেন, সেখানে তাকে ঢুকতে দেওয়া হয়নি। জিয়াউর রহমান সরকার সেই 32-এর বাড়িটির ফটক বন্ধ করে রেখেছিল। তিনি সামনে বসে, অর্থাৎ শেখ হাসিনা তার সহকর্মীদের নিয়ে সামনে বসে কান্নাকাটি করে মোনাজাত দিয়ে
তিনি ফিরে গেছেন। এখন এই কথাটা আমি এই কারণে বললাম, দেখুন 81 থেকে 2024-এর 5ই আগস্ট 44 বছর প্রায়। এই 44 বছর শেখ হাসিনা এর মধ্যেও কয়েক দফা তিনি যখন ক্ষমতায় ছিলেন না তখন নানান ভাবে কারাভোগ করেছেন, জেল জুলুম খেটেছেন নিজে এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা দফায় দফায়। তাকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো ঘটনা হয়েছে, বহু কিছু হয়েছে। তারপরেও তিনি লড়াই করেছেন, লড়ে গেছেন এবং এই লড়াই দীর্ঘ 44টা বছর তিনি এক ধরনের লড়াকু একটি অবস্থানের মধ্য দিয়ে ছিলেন। 24-এর 5ই আগস্ট যে ঘটনাটি ঘটলো সেটি কিন্তু 75-এর পুনরাবৃত্তি এক ধরনের। অর্থাৎ 5ই আগস্ট যদি কোন ভাবে শেখ হাসিনাকে প্রতিবেশী বা আওয়ামী লীগের বন্ধু হিসেবে একেবারেই ঐতিহাসিকভাবে স্বীকৃত ভারত সরকার তাকে যদি টেক ওভার না করতেন, তাকে যদি নিয়ে না যেতেন, আশ্রয় না দিতেন, তবে কিন্তু ইতিহাসটি ভিন্ন হতো, মানে 15ই আগস্টের মতোই হতো। এবং সেই পরিকল্পনাটাই যে ছিল সেটা কিন্তু আমরা এখন শুনতে পাচ্ছি, যারা 5ই আগস্ট ঘটিয়েছিল তাদের মুখেই তারা সেই আক্ষেপটি প্রকাশ করছেন বিভিন্ন ভাবে। আমরা এই কথাটি এই কারণে এখন বলা দরকার, সেটি হলো যে 5ই আগস্টের পর থেকে আরো প্রায় 2 বছর, মানে 17ই মে থেকে আজকে পর্যন্ত 46 বছর। এই 46 বছরে এসে গত 2 বছরের যে অবস্থা সেটি একেবারেই 75-এর 15ই আগস্টের পরের সিচুয়েশন তার চেয়েও ভয়ঙ্কর। কিন্তু একটু আগে আমি যে কথাটি বললাম যে 81-তে যখন শেখ হাসিনা দেশে ফিরলেন তখন তিনি অন্তত পক্ষে তার বাবার যে ঐতিহাসিক এবং বাঙালি জাতির মুক্তি সংগ্রামের যে সূতিকাগার সেই 32 নম্বর বাড়িটির ভিতরে ঢুকতে পারেননি, গেটে অবস্থান নিতে পেরেছিলেন। কিন্তু বাড়িটি অক্ষত ছিল, বাড়ির মধ্যে স্মৃতি ছিল, রক্তাক্ত স্মৃতি ছিল। পরবর্তীতে তিনি সেখানে ঢুকতে পেরেছিলেন এবং সেটি কে আমরা সেখানে যাওয়ার সুযোগ পেয়েছি, আমরা দেখেছি, বাঙালি জাতি সেখানে যেতে পেরেছে, স্মৃতি চিহ্নগুলা ছিল। কিন্তু এই পর্যায়ে এসে এই যারা সেই আহ, আওয়ামী লীগ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, তারা সবাই যূথবদ্ধ হয়ে এই যে ডক্টর নামের যে ফেসিবাদের মোড়ল, সেই ইউনূস বাহিনীর পরিকল্পনা অনুযায়ী সবাই মিলে সেই বাড়িটি গুড়িয়ে দিয়েছে। হয়তো আবার ধরে নেই যে হয়তো আবার সেই ভবনটি একটা স্ট্রাকচারাল একটা কন্ডিশন আমরা দেখতে পারবো, হয়তো বা ভবিষ্যতে সেটি আবার ওই আঙ্গিকে, যেহেতু ফটো আছে সবকিছুই আছে, সেটি গড়ে তোলা হতে পারে। কিন্তু ভিতরে যে স্মৃতি ছিল, বঙ্গবন্ধুর যে রক্তের অরিজিনাল যে দাগ ছিল, সেটি কিন্তু আর পাওয়া যায় না। একটা রেপ্লিকা পাবো আমরা হয়তোবা। সেই জায়গাটিতে কিন্তু এখন যে শেখ হাসিনা আবার যখনই দেশে যাবেন, সেই যাওয়ার আমরা একটা আলামত দেখতে পাচ্ছি। সেই যাওয়ার বা ফেরার একটা কিন্তু মানে আমরা যদি বলি যে আওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে। আওয়াজটি আহ গত 2 বছর খুব ধীরে ছিল, খুবই ছোট মাপের ছিল। কিন্তু এখন বলা যায় বা আমরা বলতেই পারি, যতটুকু খোঁজ খবর আমরা রাখার চেষ্টা করি এবং আলামত দেখতে পাই, তাতে কিন্তু এখন বলাই যায় যে এটি খুব দ্রুত ঘনীভূত হচ্ছে। তো গিয়ে শেখ হাসিনা কিন্তু সেই অস্তিত্বটুকু আর পাবেন না। অর্থাৎ 32-এর আগের যে ঘ্রাণ, আগের যে স্মৃতি চিহ্নগুলো, সেটি আর অরিজিনাল পাবেন না, ওই যে রেপ্লিকা হয়তো একটা পাবেন। এবং বঙ্গবন্ধুর আদর্শকে যারা ধারণ করেছিলেন, লালন করেছিলেন, যেই মানুষগুলোকে তিনি গত 2 বছর আগে থেকে যদি আমি ধরি, সেই জায়গায়
এর আগের 44 বছর যাদেরকে মনে করা হচ্ছিল যে যারা বঙ্গবন্ধুকে অন্তরে ধারণ করেন, সেই উম, মানুষদের মধ্যে, তারা তো মানুষ, তাদের একটি অংশ সরাসরি কিন্তু এখন শেখ হাসিনার অন্তর থেকে দূরে চলে গেছে। তাদেরকে অন্তত পক্ষে শেখ হাসিনা আর কখনো কাছে টেনে নিতে পারবেন না। আমরা দেখেছি, আমি এইটুকু বলে শেষ করি, যে আমরা দেখেছি 5ই আগস্টের আগে পর্যন্ত এমন কিছু মানুষ আছেন যারা যারা আওয়ামী লীগ করেন, তারা তো আছেনই। একটি খুবই সত্যি কথা যে আওয়ামী লীগকে অনেকে মনে করেছিলেন যে আসলেই বুঝি বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর যত স্থাপনা ছিল সেগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে, সব নাম মুছে ফেলা হয়েছে, কিংবা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। তার মানে আওয়ামী লীগ হয়তো আবার সেই মুসলিম লীগের মতো একটা অবস্থা হবে, কিংবা আরো অন্যান্য দলের মতো হয়ে যাবে, এরকম একটা কিন্তু চিন্তা ভাবনা এই ইউনুসপন্থী কিংবা বিএনপি কিংবা জামাত তাদের একটা ধারণা ছিল। এমনকি ওই যে বললাম, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যারা এতকাল কথা বলেছেন তারাও অনেকে কিন্তু তেমন আশা করছিলেন বলেই তারা কিন্তু বেশ উল্লসিত ছিলেন, উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু এই 2 বছরে সেই চেহারাগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। মাঝখান দিয়ে যেটা হলো, আওয়ামী লীগ আসলে ক্ষতবিক্ষত হয়নি, আওয়ামী লীগ আরো সুসংহত হয়েছে। এটি কিন্তু একদম বাস্তব রূপান্তর দেখা যাচ্ছে। পাশাপাশি যারা এই যে যে অংশটার কথা বললাম, যারা মুখে বঙ্গবন্ধুর নাম নিত, মুখে মুক্তিযুদ্ধের নাম নিত, মুখে 72-এর সংবিধানের কথা বলতো, এবং মুখে বা একেবারেই কি বলা যায়, মানে যখন তখন তারা বড় আপা ছোট আপা বলতে পাগল ছিল, এবং যারা এগুলো নিয়েই থাকতেন বিভিন্ন ফায়দা সুবিধা নেওয়ার জন্য, কেউ শিল্পী হিসেবে, কেউ সাহিত্যিক হিসেবে, কেউ গণমাধ্যম কর্মী হিসেবে, তারা কিন্তু গত 2 বছরে লাপাত্তা হয়ে গেছেন। এই যে লাপাত্তা হয়েছেন তাদেরকে কিন্তু শেখ হাসিনা অন্তত পক্ষে এইবার এই দফায় তার যে প্রত্যাবর্তন ঘটবে, সেইখানে কিন্তু এই লাপাত্তা হওয়া মানুষরা আর মানুষগুলোর ঠাঁই পাবে বলে আমার অন্তত পক্ষে বিশ্বাস হয় না। কারণ শেখ হাসিনা কিন্তু এবার বুঝে গেছেন, তিনি আর এবার ভুল করবেন না। এইটা কিন্তু আহ, বলে দেয়াই যায়। এমন একটা পরিস্থিতির মধ্যে আজকে এই 17ই মে আবার উদযাপন হলো। আপনি এখন বাংলাদেশে যে যে সাংবাদিকতার সংবাদ মাধ্যমের উপর যে খড়গহস্ত নেমে এসেছে 2024-এর 5ই আগস্টের পর থেকে, এবং ডেলিবারেটলি এটা বাড়ছে, এই অবস্থা দাঁড়িয়ে একজন সাংবাদিক হিসেবে, এবং এখনো যারা জেলখানায় আছে, যেমন আমরা শুনেছি যে ফারজানা রূপার অনেক, শাকিলের অনেক কেসের উম, ইয়া হয়েছে, জামিন না কি, জামিন জামিন, হ্যাঁ। জামিন হয়েছে, কিন্তু তারা এখনো জেলখানার ভিতরে। সেরকম ভাবে আসাদুজ্জামান নূরেরটাও শুনেছি। তো আমি সাংবাদিকতার বিষয়টা আপনার কাছে জানতে চাই, এখনো তাদেরকে কবে বের হতে পারবে জেলখানা থেকে সেটাও জানার কোনো সুযোগ নাই। এই যে মামলা হামলা হত্যা, মানে বিভিন্ন ধরনের নানা টাইপের কেসে ডে বাই ডে এটা বাড়ছে একটা নির্দিষ্ট গোষ্ঠীর সাংবাদিকদের। আপনি সাংবাদিক হিসেবে, আপনি প্রথম আলোতে কাজ করতেন, কালের কণ্ঠেও আপনি কাজ করেছেন, এই পত্রিকাগুলোর দায় ও দায়বদ্ধতা নিয়ে আপনি কি বলবেন? আমি স্পেসিফিক যে, জানতে চাই আপনার কাছ থেকে। আমি আমি অবশ্যই আমি শুরুতে কালের কণ্ঠকে অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ এই পত্রিকাটির জন্মলগ্ন থেকে, অর্থাৎ 2009 থেকে শুরু করে আমি 2021 পর্যন্ত, 21-এর একদম শেষ সময় পর্যন্ত আমি কালের কণ্ঠে ছিলাম। তো কালের কণ্ঠে গত কিছুদিন পর্যন্ত একের পর এক যেইভাবে কালের কণ্ঠ রীতিমতো, আমি শব্দটা যদি বলি যে ফাটিয়ে দিচ্ছে আর কি, সেইটারই একটি ধারাবাহিক উম, অবস্থা বা ধারাবাহিক প্রকাশ আগামী কালকে বাংলাদেশের মানুষ দেখতে পাবে, যেটি আগাম তারাই তাদের বিভিন্ন, অর্থাৎ আমার সাবেক যারা সহকর্মী সেই কালের কণ্ঠের, তারা ফেসবুকে অলরেডি দিয়ে দিয়েছে, আপলোড করেছে আগাম। তো এই ছবিটি যদি আপনারা দেখেন, গ্রাফিক্সটা যদি দেখেন, সেইখানে নিউজের ভিতরে খুব একটা পড়ার আর অপেক্ষা রাখে না।
পুরো চিত্রটাই তারা গ্রাফিক্সটা সেভাবে, ডিজাইনটা যে তুলে সেভাবে ধরেছে। করেছে। জি, রাইট। আপনি যে কথাটা বললেন, আমি এই নিউজটা যখন দেখলাম, ছবিটা যখন আমার এক সহকর্মী আমাকে ইনবক্সে পাঠানোর পরে আমি যখন দেখলাম যে ফেসবুকে আরো কালের কণ্ঠের সম্পাদক থেকে শুরু করে আরো অনেকেই সেটা পোস্ট করেছে, ইতিমধ্যে শেয়ারও হয়েছে প্রচুর। সাথে সাথে আমার মাথায় ওই যে শফিকুল আলম, বা যাকে ডাস্টবিন শফিক বলা হয়, তার কতগুলো উক্তি মাথায় চলে আসছে। যে তিনি বারবারই বলেছিলেন, এমনকি তার যে ওস্তাদ অর্থাৎ ডক্টর ইউনূস তিনিও বারবার বলছিলেন যে ওই সময় নাকি বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার স্বর্গরাজ্য হিসেবে ছিল। এবং এটি এমনও বলেছিলেন ইউনূস বলতে বলতে যে বিশ্বের অন্য কোনো দেশে গণমাধ্যমের স্বাধীনতার এমন ভালো অবস্থা আর কোথাও নাই। তো সেইটাই কিন্তু একটা বহিঃপ্রকাশ দেখলাম যে আসলে কি অবস্থা ছিল কালের কণ্ঠের এটি পড়লে। আর ওই যে ডাস্টবিন শফিকের যে উক্তিগুলো সেটা শুনলে মিলানো যাবে সহজেই যে ওই সময় কি ছিল। এই কালের কণ্ঠের হেডিং এ, সাবহেড গুলোতে এবং অন্যান্য জায়গায় কিন্তু ওই জিনিসগুলোই পরিষ্কার হয়েছে। অর্থাৎ 2024-এর 5ই আগস্টের আগে আন্দোলনের সময় আহত হয়েছেন, মারা গেছেন, নিহত হয়েছেন সাংবাদিকরা, সেটা যেমন ঠিক, সেটা পুলিশের হামলা, সেটা আন্দোলনকারীদের হামলায় মারা গেছেন, এমনও হয়েছে। এরপর থেকে যেই পরিস্থিতি হয়ে গেছে যে শুধুমাত্র সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলাই না, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা, এমনকি আমারটা সহ, পাশাপাশি যারা এই যে যতগুলো যাদেরকে ধরা গেছে, যারা দেশে আছেন, অনেকে হত্যা মামলার মুখে পড়েও কোনো না কোনো ভাবে তারা দেশে আছেন, যাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে আরো কয়েকজন, বেশ কয়েকজন দেশ ছাড়া হতে বাধ্য হয়েছে, এরকম আছে বহু সাংবাদিক। তো শুধু আমি একা যে সেটা না, বহু সাংবাদিক। তো এই পরিস্থিতি তো একটা চিত্র। অন্যদিকে নজিরবিহীন ভাবে গণমাধ্যমগুলো যেভাবে দখল হয়ে গেছে, একদম রাতারাতি দখল হয়ে হ্যাঁ। গেছে, এইরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি। অন্তত পক্ষে আমার তো প্রায় 38-39 বছরের সাংবাদিকতার সময়ে আমার এই এই ধরনের দেখি নাই। যতগুলো সরকার দেখেছি আমি, এরশাদের সময় থেকে শুরু করে, এরশাদ, এর পরে বিএনপি, এর পরে আওয়ামী লীগ, এর পরে আবার বিএনপি, এর পরে আবার আওয়ামী লীগ, এই কোন সরকারের সময় এমন কোনো ঘটনা ঘটেনি। আমি যেই প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছি প্রতিটা সময়, সেখানে তো আমরা জানতাম আমরা জানতাম কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে। আমাদের সাংবাদিকদের মধ্যে বিভিন্ন ফোরাম আছে। আমরা একই অফিসে প্রতিদিন একসাথে কাজ করেছি, পাশাপাশি চেয়ার টেবিলে বসে কাজ করেছি। আমি হয়তো এক ফোরামের, সে আর এক ফোরামের। আমরা জানতাম কে জামাতের সমর্থক, আমরা তো এগুলো জানতাম। জামাতের লবির যে রুহুল আমিন গাজী, তিনি মারা গেছেন, সাংবাদিক নেতা ছিলেন। সবাই একসাথেই তো প্রেস ক্লাবে আড্ডা হইতো। সাংবাদিক ইউনিয়ন দুটি আলাদা, প্রেস ক্লাবের মধ্যে দুটি আলাদা, মাঝখান থেকে দেয়াল টানা, আমাদের দুই গ্রুপের দুইটা আলাদা আলাদা। তো এগুলো তো সব পরিষ্কার ছিল। আমরা জানতাম আমাদের কোন বেশিরভাগ ক্ষেত্রে, সবাই যে গুপ্ত ছিল সেটা না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু নিজেরা নিজেরা সেই জিনিসগুলো জানতাম। তো এই জানার পরেও কখনোই এমন হয় নাই যে রাজনীতির কারণে একজন সম্পাদককে সরাই দিয়ে, বিএনপি পন্থী একজন সম্পাদককে সরাই দিয়ে সেখানে আওয়ামী লীগ পন্থী কাউকে বসানো হয়েছে, এমন কোনো ঘটনা ঘটে নাই। যদি তাই হতো তবে আমি নাম বলতে পারি, অনেক অনেক অনেকেরই নাম বলতে পারি, কিন্তু আমি নামটা বলি না। তাইলে তারা চাকরি করতে পারতো না। তারা এখন যারা সম্পাদক হিসাবে আছেন কয়েকটি পত্রিকার, তাদের মধ্যে অন্ততপক্ষে 2-3 জন আমার সহকর্মী ছিলেন। এমনকি কমপক্ষে একজন আমার চেয়ে নিচের পদে ছিলেন, দায়িত্ব পালন করেছেন, তিনিও, তারাও সম্পাদক হয়ে গেছেন। তো এই যে দখল টেলিভিশনগুলোর, আপনি দেখেন সরাসরি যারা রিপোর্টার হিসেবে ছিল
হয়তো বিএনপি বিট করেছে, এই যে ৭১ টিভি দখল করেছে কে? ৭১ টিভির সিও হয়ে আছে, সে বিএনপি বিটের একজন রিপোর্টার ছিল। কি এই অবস্থা! আমাদের বাবু ভাইকে কারাগারে পাঠিয়ে, রূপাদেরকে, শাকিলকে কারাগারে পাঠিয়ে সে দখল করে নিয়েছে। সে তো আর একা দখল করতে পারেনি, তাকে তো না, বিএনপি তারা তো একটা সাপোর্ট দিয়েছে। যুগান্তর ধরেন, এই যে কালের কণ্ঠের কথা বলছি, সেই কালের কণ্ঠের সম্পাদক, তিনি তো প্রেস ক্লাবের সভাপতি পদটি দখল করলেন ৫ই আগস্ট। রাতটি কাভার হয়েছে, তিনিও আমার সহকর্মী ছিলেন। পরদিন সকালবেলায় ১১টার সময় মিটিং করে তারা আমাদের তারা আমাদের ফোরামের যে সভাপতি সম্পাদক, তাদেরকে তারা তখন গ্রেপ্তারও হন নাই। সভাপতি তিনিও তখন দেশে, সম্পাদক শ্যামলদা তিনিও তখন দেশে, তারা কিন্তু গ্রেপ্তার হন নাই। তাদের বিরুদ্ধে তখন তো মামলাও হয়নি, কারণ মামলাগুলো তো আর ৫ই আগস্ট হয়, ৬ই আগস্ট হয়নি। ওই দিনই তারা কমিটি চেঞ্জ করে ফেলছে। তো প্রেস ক্লাবের মতো জায়গায় দেখুন, অন্য হাউসগুলো দখল হয়ে গেছে এইভাবে। তো এই যে নজিরবিহীন বাংলাদেশের গণমাধ্যমের যে একটি পরিস্থিতি তারা তৈরি করেছে, ডক্টর, আমি এইটুকু বিশ্বাস করি, ধরেন উদাহরণ দিচ্ছি, ৫ই আগস্ট যদি ইউনূস, ৮ই আগস্ট যদি ইউনূস ক্ষমতায় না আসতো, আজকে যে দলটি ক্ষমতায় আছে তারাও যদি আসতো, আমি সমালোচনা টুকু রেখেও বলছি, তাইলেও মনে হয় এরকম হইতো না পরিস্থিতিটা। কারণ কি? কারণ ওই যে বললাম, যারা রাজনীতি করে তারা, সাংবাদিকদের যে ফোরামগুলো, তারা সবাই কিন্তু একসাথে এক জায়গায় বসে ছিল, একইভাবে ছিল, যার যার রাজনৈতিক আদর্শ শেষে ধারণ করত। এই যে আপনার এখন কারাগারে আছেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ওদিকে আবার বাবু ভাইরা আছেন, তারা তো একসময় সব সময় বা একই সাথে ছিল। প্রেস ক্লাবে যখন যারা বসে, প্রেস ক্লাবে তো আওয়ামী লীগ বিএনপি সবাই একসাথে ভোটার, ভোটার না, একসাথে কেউ প্রেসিডেন্ট হয়েছে, কেউ সেক্রেটারি হয়েছে, সভাপতি আওয়ামী লীগের, সম্পাদক বিএনপির, এটা তো হয়েছে। আদালতে তো একই অবস্থা। এইবার হচ্ছে নজিরবিহীন যে কাণ্ড ঘটলো, এটি ইউনূসের সময় থেকে শুরু হয়ে এবং এখন ভাইরাসের মতো আদালতে যে নির্বাচনটি হলো, সেইখানেও কিন্তু এই এখানেও সেম। ভাইরাসটা ছড়িয়ে গেছে। বিএনপি এই এই বিএনপি এর আগেও ক্ষমতায় ছিল, তখন কিন্তু বিএনপি এই কাণ্ডটি করেনি অন্তত পক্ষে। বিএনপির সময়ও আওয়ামী লীগের বিভিন্ন আদালতগুলোতে, বিভিন্ন প্রেস ক্লাবগুলোতে সভাপতি দেখা গেছে আওয়ামী লীগের, সম্পাদক বিএনপির, অথবা সম্পাদক সভাপতি বিএনপির, সম্পাদক আওয়ামী লীগের, মানে এইভাবেই হয়েছে। প্যানেলটাতে ডিফারেন্ট সব হ্যাঁ, রাজনৈতিক রাজনীতি দল। ছিল কিন্তু এইভাবে হয়নি। এই ডক্টর ইউনূস এমন ভাবে সাংবাদিকতাকে ধ্বংস করেছে, সাংবাদিকদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে এমন ভাবে ব্যারিকেড তৈরি করেছে, যেটি আর কখনোই মানে আর এই ব্যারিকেড ভাঙবে না। কারণ আমি আমার সহকর্মীকে যেইভাবে ৫ই আগস্টের পরে যেই রূপটি দেখেছি গত ২ বছরে, জীবনেও তো তার, সে আমার ব্যক্তিগত যতই বন্ধু হোক, তার সঙ্গে আমার আর মনের তো আর মিল হবে না, মিল হবে না। তাই না? এমনও ঘটনা আছে, আমি ওই যে বললাম, নাম বলবো না, আমি যাকে ধরেন আমার একজন জুনিয়র সহকর্মী, যে আমার সবচেয়ে প্রিয় ভাজন ছিল তার কাজের যোগ্যতার নিরিখে, যে মানে সম্মানের জায়গা থেকেও আমাকে তার, যদি ধরি, তাকে যদি জিজ্ঞেস, মানে এরকম যে ধরেন আপনার ৫ জন পছন্দের মানুষ বলেন, তিনি ১ নম্বরে আমার নাম বলতেন, শুধু আমার অধীনে চাকরি করতেন সেই জন্য না, তার সঙ্গে সম্পর্কটা উঠা বসা সার্বক্ষণিক, ব্যক্তিগতভাবেও। সেই লোকটাকে ৫ই আগস্ট বিকাল ৩টার পর তার যে চেহারা দেখেছি, ধরেন একেবারে আমরা বলি না যে মনে হয় যে মাটি ভাগ হয়ে গেছে, সেরকম অবস্থা। তো তার সঙ্গে তো আর আর আমার কোনোদিন আর অন্তত পক্ষে মিল হবে না। এই কাণ্ডটা করে দিয়েছে ডক্টর ইউনূস, যার আজকে কালের কণ্ঠের যে নিউজটা, সেটা কিন্তু এইটার একটা বহিঃপ্রকাশ। আপনি ধরুন, এই যে শফিকুল আলমের মতো লোক, যেই লোকটা, সে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল একটা নিউজ এজেন্সিতে কাজ করেছে, যাকে এই যে গুপ্ত গুপ্ত বলে, এর মতো বড় গুপ্ত সাংবাদিকতার গুপ্ত অঙ্গনে তার কেউ সাংবাদিকতা নাই। নাই। ওই যে বললাম, শফিকের মতো গুপ্ত আর কেউ ছিল না।
সাংবাদিকতা আন্দোলনে আমরা সবাই কিন্তু সবাইকে চিনি, কে কোন মতাদর্শে। আমি বারবার রিপিট করছি একই কথা, কিন্তু এই শফিককে তো কখনো আমরা চিনি নাই যে সে আওয়ামী লীগ করে না বিএনপি করে। তো সেই জায়গাটিতে শফিক যেভাবে আসলো, এই ডক্টর ইউনূস হচ্ছে এরকম বাংলাদেশের গণমাধ্যমকে একেবারে চূড়ান্ত ভাবে ধ্বংস করে দিয়েছে। এখন এই অবস্থা থেকে ফিরে আসতে, হ্যাঁ আওয়ামী লীগের সময় বিএনপির সময় হয়েছে, বিএনপির সময় 21শে টিভি বন্ধ করা হয়েছে, 21শে টিভির না, এগুলা কর্মীদেরকে কিছু তো মামলা টুকটাক মোকদ্দমা হয়েছে, বাট দিয়েছে। এইরকম ভাবে পুরা মানে হয় নাই। উচ্ছেদ করা ফলে, বলে এটাকে। হ্যাঁ ফলে আমি এই কথাটুকু বলে শেষ করছি। বাংলাদেশের গণমাধ্যমের যে পরিস্থিতি, আপনি একটু আগে রূপার উদাহরণ দিলেন, রূপার বিরুদ্ধে তো মামলা আরো একটা হয়েছে, অন্যগুলো তো জামিন হয়েছে যাতে বেল না হইতে পারে। ওই যে 2013 শাপলা শাপলার চত্বরের ওই সেই যে, হ্যাঁ, মামলায় এটা তো আরো তাকে ভয়াবহ আবার মামলা। গ্রেপ্তার করা হয়েছে, হ্যাঁ, আবার গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ। রূপাকে এবং ইয়েকে, রূপা, বাবু ভাই আর হচ্ছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমণিকে, তাদেরকে দীপুমণি আবার গ্রেপ্তার করা হয়েছে। আবার তো গ্রেপ্তার করে। বোঝাই যায় যে তারা যাতে এই ক্ষেত্রেও, আমি গতকালকেই এই নিউজটা দেখার পরে আমার মনে হয়েছে এই জায়গাটিতে এই 71 টিভির কোন একটা কাহিনী আছে বাবু ভাই এবং রূপা শাকিলকে আটকে রাখার জন্য। ইন্টারনাল, শুধুমাত্র রাজনৈতিক ভাবেও না, এর বাইরেও কোনো কাহিনী আছে বলে আমার কাছে মনে হয়। ফলে তাদের বের হওয়া আসলে কঠিন একটা ব্যাপার। কারণ এই যে ধরেন যিনি এখন তথ্যমন্ত্রী আছেন তিনি তো আমাদেরই লোক, ব্যক্তিগতভাবে আমিও তাকে খুব শ্রদ্ধা করি, আমার এলাকার বড় ভাই, তার সাথে ব্যক্তিগত আমার খুবই সুসম্পর্ক, খুবই সুসম্পর্ক তার সাথে। কিন্তু আমাদের সাংবাদিক ঘরানার অনেকের সাথেই তার খুব সুসম্পর্ক আছে। শুধুমাত্র যে তিনি বিএনপি করেন বলে বিএনপি সমর্থকদের সাংবাদিকদের সঙ্গে সেটি না, আমাদের সমমনা, কিংবা যেহেতু তিনি বাম রাজনীতি করতেন আগে, সেই সুবাদেও তার সঙ্গে সবার একটা ভালো সম্পর্ক। তিনি চাইলেও পারবেন না, তাই যদি পারতেন তাহলে এতদিন উনি কিন্তু এদের সবাইকে ছেড়ে মুক্তি দিতেন। করার ক্ষেত্রে পদক্ষেপ নিতেন। তিনি তো ইয়েকে, শ্যামলদাকে তো খুবই, আমি নিজে দেখেছি শ্যামলদার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক কি। দেখুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি আবার। শ্যামলদার অফিসের যে স্টাফ, সেই স্টাফ এর আগে এই জহিরুদ্দিন স্বপনের ব্যক্তিগত পিএ ছিলেন। জহিরুদ্দিন স্বপন যখন এমপি ছিলেন, আহ তখনকার পিএ ছিলেন, এমপি হিসেবে, এটি বেসরকারি আর কি। সেই খন্দকার কাউসার আমারও খুব মানে ব্যক্তিগত একই এলাকার মানুষ, সম্পর্কের মানুষ। তিনি কিন্তু বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে আবার এসে শ্যামলদা তাকে চাকরি দিয়েছেন এবং ভোরের কাগজে ছিলেন 5ই আগস্ট পর্যন্ত, কিন্তু তিনি ভোরের কাগজেই ছিলেন, এর পরেও ছিলেন। এমনকি এই বিএনপি ক্ষমতায় আসার আগে পর্যন্ত তিনি ভোরের কাগজেই ছিলেন। তিনি এখন আহ এই স্বপন ভাইয়ের একজন কোঅর্ডিনেটর হয়ে গেছেন, কিন্তু তার সম্পাদক এখনো কারাগারে। হুম, হুম, শুনছি। এখন আমি মানে উদাহরণটা এই কারণে দিলাম, এইটা কোনো অঙ্কে মিলানো যাবে না। এই যে ডক্টর ইউনূস যে কাণ্ড কীর্তিগুলো করে গেছে, আমরা অনেকে বলি না, আমার শোতেও অনেকেই এসে বলেন যে আসলে বিএনপি সরকার ডক্টর ইউনূসের একটা এক্সটেনশন। সেটি শুধুমাত্র অর্থ বাণিজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনীতি এগুলো না, গণমাধ্যমের ক্ষেত্রেও যে একটা বিধ্বংসী একটি প্রভাব রেখে গেছে ডক্টর ইউনূস, সেটা এখন এই বিএনপি সরকার এসেও এটা থেকে তারা বের হইতে আচ্ছা, চাচ্ছে না আচ্ছা। বা এখানে আমি পারছে না। আওয়াল ভাই, আমি শেষের দিকে চলে আসছি, যদিও আওয়াল ভাইয়ের কাছ থেকে একটু শুনবো। তার আগে আপনাকে যেহেতু পেলাম, আপনি যেহেতু প্রথম আলোতে কাজ করেন, এবং আমি দেখলাম এই যে ছবিটার কথা বললাম, সেখানেও তো মাহফুজুর রহমান এবং মতিউর রহমান এবং বাংলা ট্রিবিউনের নুরুল কবির, ওনাদেরকে দেখে দেখা গেছে আরেকজন মতি উনিও আছেন। এখন আমার কথা হচ্ছে মতিউর রহমান, মতি মাহফুজ, এটা তো একটা মানে ডুও, প্লাস সাথে আছে নুরুল কবিরদের মতো সাংবাদিক। এনাদের ভূমিকাটা আপনার কি মনে হয়?
না, এইটা আমি এর আগেও কোথাও যেন বলেছি। দেখেন মতি ভাই, আমি দীর্ঘ 10 বছর, প্রায় 10 বছর তার সঙ্গে আমি কাজ করেছি, তার অধীনে আমি কাজ করেছি। তো এখন এই ডিপ স্টেটের যে কোর গ্রুপ, তাতে অবশ্যই সবসময় এটা তো খুবই পরিষ্কার যে মতি ভাই, মাহফুজ ভাই, মতিউর রহমান চৌধুরী, তারা তো ওই কোরেরই অংশ। কারণ এর আগে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের সময় যতবার মার্কিন কোর গ্রুপ, এই যে লুটু আরো কারা কারা গেছিল না বাংলাদেশে, যত ধরনের বৈঠক হয়েছে সেই বৈঠকগুলোতে কিন্তু এই কোর গ্রুপটাই ছিল। এমন না যে শত শত মানুষকে তারা ইনভাইট করেছিল, সেটি না। এই একেবারে 15-20 জনের যে কোর গ্রুপ, তাদের মধ্যে মতি ভাই, মাহফুজ আনামও নিয়মিত দাওয়াত পেতেন এবং তারা যেতেন। এই বদিউল আলম মজুমদার, ওই যে টিএবি ইফতেখারুজ্জামান, বেলার, এরা এরা সবাই যেতেন, ওনরাও যেতেন। আপনি যদিও মাঝখানে একটু একটু কারেকশন আছে, এই যে এমআরডি এর যে আন্তর্জাতিক সম্মেলনটা হয়েছে, সেই জায়গায় সম্ভবত আমি যতদূর জানি, প্রধানমন্ত্রী মানে তারেক রহমান ওই প্রোগ্রামে যাননি। এই ছবিগুলো হচ্ছে অন্য প্রোগ্রামে, যেমন আজকেও, মানে গতকালকে, না না, গতকালকেও আ- এটা অন্য ছবি। আমি ছবির কথা আলাদা বলেছি, ওই প্রোগ্রামের কথা আলাদা বলেছি। আমি বলতে চাইছি যে একদিকে সাংবাদিকদের নিয়ে প্রথম সম্মেলন হচ্ছে, কিসের সম্মেলন, কেন সম্মেলন, যেখানে সবচাইতে ইতিহাসের স্মরণকালে বাংলাদেশের, যে বাংলাদেশের সাংবাদিকদের উপরে খড়গহস্ত নেমে এসে, মিডিয়াগুলোর উপরে খড়গহস্ত নেমে এসেছে 2024-এ। এখনো সংবাদ মাধ্যম পুরোপুরিভাবে পরাধীন, মানে পুরোপুরি 100%। সেখানে এই সম্মেলনটার উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এটা একটা প্রশ্ন ছিল। এবং এই যে ছবি, এটাও একটা কোনো প্রোগ্রামের ছবি। হ্যাঁ, আমি আহ, এই 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 কথাটা আমি, এমআরডিএ যে আয়োজনটা করেছে, হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে এমআরডিএ এর সঙ্গে আমিও যুক্ত ছিলাম। যুক্তি, আমি হ্যাঁ, যুক্ত ছিলাম। ওকে, আমিও এমআরডিএ এর অনেক প্রোগ্রামে আমি অংশ নিয়েছি। এমআরডিএ ওকে, বাংলাদেশে সাংবাদিকদের মান উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে বিভিন্নভাবে সহায়তা করেছে। এটি রাইট। অস্বীকার করার কোনো উপায় নেই, আমি তো বললামই। এবং এমআরডিএ এর যে ইডি মকুর ভাই, আমার ব্যক্তিগত সিনিয়র বন্ধু, এগুলো নিয়ে কোনো ইয়ে নাই। এই আয়োজনটার আমি আয়োজনটা যে খারাপ করেছে বা আয়োজনটা করতে গিয়ে যে তারা ভুল করেছে, কোনো সেটি না, বরং আয়োজনটা ভালো হয়েছে, এইটা আমি ওকে, সমর্থন করতেই হবে। ওকে। ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ক্ষেত্রে এখন এইখানে যারা ছিলেন, বেশ বিপুল সংখ্যক সাংবাদিকদের একটা সম্মিলন হয়েছে, সেটাও ঠিক আছে। কিন্তু প্রশ্নটা হলো, আপনি যেটা বললেন যে যেইখানে সাংবাদিকদের, এবং সেখানে কিন্তু আমি এটিও দেখেছি যে কিছু কিছু প্রশ্ন, যেমন মুন্নি সাহা সেখানে প্রশ্ন প্রশ্ন করেছেন। করেছেন, হ্যাঁ, হ্যাঁ, মুন্নি সাহা সম্পাদকদেরকেই প্রশ্ন করেছেন। সেই প্রশ্ন করেছেন। প্রোগ্রামে মাহফুজ আনাম ছিলেন, সেই প্রোগ্রামে মতিউর রহমানরা ছিলেন, হ্যাঁ, এবং ওনাকে তাদেরকেও বোধহয় একটা সময় পরে থামিয়েও দেওয়া হয়েছে, পুরোটা করতে হ্যাঁ দেওয়া হয়নি। প্রশ্নও করেছেন। এখন ধরেন এই আয়োজনটা, ওই জায়গা থেকে আয়োজনটা, ওই যারা সেখানে ছিলেন, বিভিন্ন ধরনের সাংবাদিকরাই সেখানে গিয়েছেন। মানে আপনার এমন ভাষায় আয়োজনটা ঠিক ছিল, কিন্তু আমার প্রশ্ন আয়োজনটা তো ঠিক, সেটা না। আমার আমি প্রশ্ন হচ্ছে, আমি হ্যাঁ, বলেন। হ্যাঁ, আয়োজনটা ঠিক ছিল, আমি আয়োজনটা কোনো আহ, ভুলের বা দোষের কিছু দেখি না। এখন যারা অ্যাক্টর ছিলেন এইখানে, হুম। এখানে তো পাঁচ মিশালি মতাদর্শের সাংবাদিকরা গেছেন এইখানে। স্বাভাবিকভাবেই ইউনূসের যারা গত 2 বছর যারা সাংবাদিকতাকে মধু হিসেবে নিয়েছিলেন, যারা সাংবাদিকতাকে দখল করেছেন গণমাধ্যম, তাদেরও একটা অংশ এখানে, বড় একটা অংশ ছিল, এটি ছিল। এবং এই যে মাহফুজ আনাম বা মতিউর রহমান চৌধুরী, তাদের কথা, কিংবা আমরা নিউ এজের কথা যদি বলি, তারা এর ছাড়া, ওই যে আমি বলছিলাম, আজকে মানে গতকালকেও প্রধানমন্ত্রীর সাথে তাদের একটা বৈঠক গেছে, কয়েকদিন আগেও গেছে, মানে এবং 2 দিন সেখানে পর পর প্রধানমন্ত্রীর সাথে কি বৈঠক করে? এবং মতিউর রহমান চৌধুরী গত মিটিং এর পরে সম্পাদক পরিষদের, নতুন সম্পাদক পরিষদ হয়েছে, সেখানে কমিটি পরিবর্তন হয়েছে, সেই কমিটি তাদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রীর সাথে। গতকালকে তারা আবার দেখা করে এইবার নাকি এই যে সাংবাদিকদের মুক্তির ব্যাপারে কিছু দাবি দেওয়া তারা বলেছেন। কিন্তু আমি একটি জায়গায়, যে মাহফুজানা মতিউর রহমান, এটা আমি, দুনিয়া উল্টাই গেল, আমি বিশ্বাস করতে চাই না। যদি মাহফুজানা মতিউর রহমান এবং মতিউর রহমান চৌধুরী যদি চান যে আগামী 3 দিনের মধ্যে এই সাংবাদিক যারা কারাগারে আছে তারা
বাইরে আসবে, এটি সম্ভব, এটি হাজারবার সম্ভব। আমি এটি বলতে চাই, তারাও চান না যে এরা বাইরে আসুক। এইটার কারণটা কি? কারণটা দেখেন, তাদের মধ্যে এক ধরনের যে হীনমন্যতা কাজ করে, গ্রুপিং, যে শুধুমাত্র আমরা নিচের লেভেলের সাংবাদিকরাই যে গ্রুপিং করি সেটা না, তারাও যে গ্রুপিং এর যে আসলে একেবারে ওই যে ডিপ স্টেটের কোর গ্রুপ, গণমাধ্যমের ডিপ স্টেট হিসেবেও যে তারা রোল প্লে করছেন সেটা দেখেন। এই মাহফুজানা মতিউর রহমানদের সঙ্গে আবার আমার দেশের যিনি আছেন সম্পাদক মাহমুদুর। কথিত, হুম। তার সঙ্গে কিন্তু আবার বিরোধ আছে। এই সম্পাদক পরিষদে কিন্তু আবার তিনি নাই। এবং তিনি যে প্রধানমন্ত্রী, আজকেও গতকালকেও যখন গেছেন সেখানে কিন্তু তিনি যেতে পারেননি, তাকে ডাকা হয়নি। কালের কণ্ঠের সম্পাদক কিন্তু এখানে আবার ডাক পাননি। দেখবেন আমাদের কবি হাফিজ ভাই, হাসান হাফিজ ভাই, তাকে আনা হয়নি। এটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হয়েছে। ফলে এই মাহফুজানা মতিউর রহমান তারা মিলে মিডিয়াটাকে যে মোড়ল হিসেবে তারা এখন কুক্ষিগত করে মিডিয়া রাখতে মোঘল। চান। হ্যাঁ, এর আগেও ছিলেন। এখন এইখানে একটা বিষয় থেকে যায়, অনেকে বলতে পারেন, এবং এটা কিছুটা বাস্তবতাও ছিল, যে 5ই আগস্টের ঠিক আগে আগে প্রথম আলো বন্ধ করে দেয়া, প্রথম আলোর মালিকানা পরিবর্তনের একটা শোন- আভাস বা একটা ইঙ্গিত শোনা ছিল, যাচ্ছিল। শোনা যাচ্ছিল, এবং সেটার কিছুটা প্রক্রিয়া আগাচ্ছিল। বলা হয় যে এই ক্ষেত্রে আমাদের মতি ভাই আসলে ব্যক্তিগতভাবেই শেখ হাসিনার প্রতি তার আক্রোশ আগে যতটা ছিল তার চেয়ে অনেক বেশি মাত্রায় এখন আছে। ফলে তিনি চাচ্ছেন যাতে কোনোভাবেই এই মিডিয়ার উপর থেকে নিয়ন্ত্রণটা সরে যাতে না যায়। এই কারণেই বারবার তারেক রহমানের সঙ্গে গিয়ে তারা সাক্ষাৎ করেন, দেখা করেন। আপনারা যদি 2001 থেকে 2006 পর্যন্ত দেখেন, সেই মতিউর রহমানের কোনো অবস্থাতেই, কারণ তখন আমি প্রথম আলোতে ছিলাম, তখনকার মতিউর রহমান, তখনকার প্রথম আলোতে তারেক রহমানের বিরুদ্ধে যে অবস্থান ছিল, সেই বিবেচনায় সেই জায়গা থেকে দুনিয়া উল্টায় গেলেও মতিউর রহমানের পক্ষে তারেক রহমানের সঙ্গে গিয়ে হ্যান্ডশেক করা, সাক্ষাৎ করা এটি সম্ভব না। শুধুমাত্র শেখ হাসিনাকে এখন সামাল দেওয়ার জন্যই তারা এখন আবার তারেক তার মানে রহমানের আমরা কাছে বলতে পারি গিয়ে আশ্রয় নিয়েছে, এটা আমার বিশ্বাস। তার মানে এটা বলা যায় যে আসলে বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয় যে মতিউর রহমান, ওনাদের তো গণভবনে যাওয়া হতো না, সেই তুলনায় ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, ওনারা বিগত সরকারের সময় যথেষ্ট লাইমলাইটে এসেছেন, হাইলাইটেড হয়েছেন, সাংবাদিক হিসেবে একটা প্রতিষ্ঠা পেয়েছেন। সেখানে মতিউর রহমানরা কি কর্নারাইজ হয়ে ফিল করেছিল কিনা, ব্যক্তিগত স্বার্থ বিদ্বেষও এখানে কাজ করছে, একটা কালেকটিভ স্বার্থের ঊর্ধ্বে উঠে তারা ব্যক্তিগত স্বার্থটাও দেখছে, ব্যাপারটা এরকমও তো হতে পারে। তো এটা আমার কাছেও মনে হয়। আহ, অনেক ধন্যবাদ মারুফ ভাই। আওয়াল ভাই, আপনি কিছু অ্যাড করতে চান? আমাদের শোটা লম্বা হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, আমার কাছে মনে হলো যে এটা হ্যাঁ, জরুরি। অসুবিধা নাই। আমার একটু মধ্যে, আমি দুঃখিত দর্শক বিন্দু যারা শুনবেন, যে আমার একটু ব্যাটারির হঠাৎ করে অফ হয়ে যাওয়াতে আমি একটু বাইরে হয়ে গেছিলাম, আবার ঢুকতে পেরেছি। না, আমার অত্যন্ত প্রাণবন্ত আলোচনা হয়েছে। আসলে আমাদের মিডিয়াটা কিন্তু একটা দেশের একটা প্রতিচ্ছবি, যে একটা দেশের কোন চামড়ায়। আমাদের মিডিয়াটা কোনো সময় খুব নিরপেক্ষ ছিল তা নয়, এটাও সত্য। এটার আপ ডাউন হয়েছে। কিন্তু 2024-এর 5ই আগস্টের পরে যেটা হয়েছে, এটি আসলে ডাকাতি, মিডিয়াতে ডাকাতি হয়েছে। এবং এই ডাকাতিটার কিন্তু আমাদের সহানুভূতি বলছে, সেখান থেকে মুক্ত করার জন্য বিএনপি ক্ষমতা আসার পরে যে একটু ক্ষীণ আশার আলো মানুষ দেখেছিলেন, যে ঠিক আছে, একটা তো এখন একটা বিএনপি সরকার আসছে, সেই ইনুস সরকার এসে কালো থাবাটা হয়তো একটু কম হবে। কিন্তু সে আনফরচুনেটলি সেটা আর হচ্ছে না। আমাদের আগের অবস্থানে আছি, এবং এইটা যদি বলবৎ থাকে, মিডিয়ার যে অবস্থাটা যেটা আছে, তাহলে আমাদের আমাদের যে সংবাদপত্রে যে একটা স্বাধীনতার কথা কথিত আমরা স্বাধীনতার কথা বলি, এটি আর ফিরে আসার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। আর বড় বড় পেপার যেগুলো নাকি ভালো চলে, তাদের সাংবাদিকরা, তাদের সম্পাদকরা যদি এইভাবে
এইভাবে যদি নিজেদেরকে কুক্ষিগত করার জন্য, নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য যদি করা হয়, তা আমি বলবো যে সাংবাদিকতা ছেড়ে, তার আমি বলবো, আবার বলবো, এইভাবে তারা সাংবাদিকতা ছেড়ে রাজনীতি বা অন্য কোনো পেশায় যাওয়া দরকার। সাংবাদিকতা পেশায় থেকে সাংবাদিকের পত্রিকার সম্পাদক হয়ে এই ধরনের আক্রোশ, ব্যক্তিগত আক্রোশ, রাজনৈতিক আক্রোশ, কোনো আক্রোশই প্রকাশ করার কোনো সুযোগ নেই। এটি দেশ এবং জাতির জন্য অত্যন্ত মারাত্মক ক্ষতিকর। এটি আমার বক্তব্য। অনেক ধন্যবাদ মারুফ ভাই, অনেক ধন্যবাদ আওয়াল ভাই, আপনাদের সময় দেওয়ার জন্য। আবারও কথা হবে। শুধু দর্শক, আহ, আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আলোচনাটা একটু দীর্ঘ হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে প্রথম বললাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আজকে 17ই মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই দিবসটি বাংলাদেশের রাজনীতিতে 1981 সালে যেরকম একটা মোড় ঘুরিয়েছিল, একটা নতুন মেরুকরণ হয়েছিল, যেটা আমরা 75-এ বাংলাদেশ মুখ থুবড়ে পড়ে গিয়ে আবার 81-তে ঘুরে দাঁড়িয়েছিল। আশা করি খুব দ্রুতই শেখ হাসিনা ফের আবারও প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে আবারও সেই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং একটা সেকুলার রাষ্ট্র আবারও আমরা দিকে আবারও এগিয়ে যাব, যেটা আমরা পেছনে ফেলে এসেছি। এটা আরেকটা প্রসঙ্গ যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। গণমাধ্যম, মত প্রকাশের স্বাধীনতা যেমন একটা স্বাধীনতা, তেমনি সংবাদপত্রের স্বাধীনতাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন ঘুম থেকে উঠে প্রথম যেই চায়ের কাপের সাথে সাথে যেই আহ, জিনিসটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে সংবাদ। বাংলাদেশের কোথায় কি হচ্ছে, পৃথিবীর কোথায় কি হচ্ছে, সেই সংবাদ মাধ্যমে যদি পরাধীন থাকে, তাহলে আসলে গোটা দেশটাই পরাধীন হয়ে যায়। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।